নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। আমি সঙ্গে রয়েছে নিখিল। তো আমাদের কিছুদিনের মধ্যেই কিন্তু ডাব্লিউবি পিএসসি পরিচালিত যে ফুড এসআই তার এক্সাম হয়ে যাবে, এবং সেখানে কিন্তু অনেকগুলো সিস্টেম চালু করেছে এবারে। তো অবশ্যই নর্মালাইজেশন হবে, 3টে সেশনে পরীক্ষা হবে দুদিন ধরে, 16-17 মার্চ। তারপরেই কিন্তু সেখানে কিন্তু জিএস পোর্শন একটা সত্যি গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, আসন্ন পিএসসি ফুড এসআইকে কেন্দ্র করে আমি আজকে তোমাদের জন্য আবার একটা জিএসের ভিডিও নিয়ে এসেছি, এবং যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো যেসব বন্ধু নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওর জন্য। দেখো, এখানে যে প্রথম যে কোশ্চেনটি ছিল যে দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রার নাম কি, অর্থাৎ দেখো আমাদের, তো দেখো এখানে যে 4টা অপশন রয়েছে, ইউয়ান, কিয়াত, র্যান্ড অ্যান্ড লিরা। তো প্রথম দেখো একটু ইউনান। ইউনান এটা হচ্ছে চীন দেশের মুদ্রা। কিয়াত এটা হচ্ছে মায়ানমারের মুদ্রা। র্যান্ড এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার সঠিক অ্যান্সার। দক্ষিণ আফ্রিকার পরিচিত মুদ্রার নাম হচ্ছে র্যান্ড। আর লিরা এটা হচ্ছে তোমার তুরস্কের মুদ্রা। দেখো এটা হচ্ছে তুরস্ক, তার্কি। কিয়াত হচ্ছে মায়ানমার। ইউনান হচ্ছে চীন দেশের মুদ্রা। ওকে, তো এটা হচ্ছে বিভিন্ন জায়গায় উচ্চারণগুলো বিভিন্ন রকম হবে। র্যান্ড এটা মনে রাখবে, বা ZAR এটাও তোমরা মনে রাখতে পারো। এই যে মুদ্রাটা এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার মুদ্রা, ঠিক আছে। এরপর দেখো নেক্সট যে কোশ্চেন রয়েছে যে কোন ভারতীয় মহিলা প্রথম ইংলিশ চ্যানেল পার করেন। ওকে, দেখো ইংলিশ চ্যানেল জলপথে যাত্রা একটা। তো দেখো এখানে যে অবশ্যই আরতি সাহা, সন্তোষ যাদব, বুলা চৌধুরী, বাচেন্দ্রী পাল। এখানে দেখো সন্তোষ যাদব নামটা হিসাবে তোমরা কনফিউশন হলো না, এটা কিন্তু একটা মেয়ের নাম, হরিয়ানার একটা মেয়ের নাম। দেখো এখানে আছে আরতি সাহানো, সন্তোষ যাদব, বুলা চৌধুরী, বাচেন্দ্রী পাল। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু যে মহিলা প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিল তার নাম হচ্ছে আরতি সাহা। সালটা হচ্ছে 1959, 1959 সালে। এরপর দেখো আরেকটা ঘটনা, 1958 সালে প্রথম ভারতীয় হিসাবে ইংলিশ চ্যানেল পার করেছিল তার নাম হচ্ছে মিহির সেন। এটাও তোমরা কিন্তু এর সাথে সাথে মনে রাখবে। সন্তোষ যাদব হচ্ছে প্রথম ভারতীয় মহিলা যিনি কিন্তু দুইবার মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। তাহলে সন্তোষ যাদব হচ্ছে পর্বতারোহী, ইনি হচ্ছে প্রথম মহিলা যিনি প্রথম দুইবার মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। বুলা চৌধুরী এ হচ্ছে একটা সুইমার। আর বাচেন্দ্রী পাল এ হচ্ছে পর্বতারোহী, 1984 সালে প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন ভারতের, ঠিক আছে। আর সন্তোষ যাদব দুইবার মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন প্রথম মহিলা হিসাবে। নেক্সট দেখা হচ্ছে পৃথিবীর উচ্চতম বিল্ডিংয়ের নাম কি। উচ্চতম বিল্ডিং মানে হচ্ছে এখানে 4টা অপশন দেওয়া রয়েছে। দেখো এখানে রয়েছে সিয়ার্স টাওয়ার। সিয়ার্সের নাম হচ্ছে আবার সিয়ার্স টাওয়ারকে আবার উইলিস টাওয়ারও বলে। উইলিস টাওয়ারও বলে থাকে। এটা হচ্ছে ইউএসের শিকাগোতে অবস্থিত। তারপর হচ্ছে প্যাট্রোনাস টাওয়ার, এটা হচ্ছে মালয়েশিয়াতে অবস্থিত। এরপর দেখো এখানে আছে বাকি যে দুটো অপশান রয়েছে, একটা আছে লাল কেল্লা আর একটা হচ্ছে লাল কেল্লা হচ্ছে ভারতে অবস্থিত, আর বুর্জ খলিফা। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বুর্জ খলিফা। তাহলে হচ্ছে সবচেয়ে হচ্ছে বড় যে বিল্ডিং তার নাম হচ্ছে বুর্জ খলিফা, যার মানে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 829 মিটার। ওকে, এটা তোমরা মনে রাখবে, বিভিন্ন দুর্গাপূজা প্যান্ডেলে আমরা এই বুর্জ খলিফা সম্পর্কে দেখেছি। এবার হচ্ছে দেখো জৈন ধর্মের কোন সম্প্রদায়ের লোকেরা কোনো বস্ত্র পরিধান করতেন না, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে যে মগধে যখন দুর্ভিক্ষ হয়েছিল, তখন এক টুকরো খাবারের জন্য তারা কিন্তু মানে জৈন ধর্মের যারা অনুগামী ছিলেন তারা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছিলো। ঠিক তেমনি এখানে আছে দেখো শ্বেতাম্বর, দিগম্বর, নিগ্রন্থন, অরাহান্ত, বা যেটাকে আরিয়ান্ত বলে। দেখো এখানে হচ্ছে শ্বেতাম্বর, দিগম্বর। দেখো শ্বেতাম্বর নামটার মধ্যেই কিন্তু অর্থ থাকছে যে যারা শ্বেত বস্ত্র পরিধান করতেন। ঠিক এই সময় ভদ্রবাহুর নেতৃত্বে দক্ষিণ ভারতে কিছু জৈন ধর্মের মানুষ গিয়েছিলেন। তারা কিন্তু দিগম্বর নামে পরিচিত। এই দিগম্বর মানে সম্প্রদায়ের মানুষরাই, মানে এই সম্প্রদায়ের দিগম্বর সম্প্রদায়ের মানুষরাই কিন্তু কোনো বস্ত্র পরিধান করতেন না। এবার হচ্ছে আরিহান্ত কী হচ্ছে যে জৈন ধর্মে একজন ব্যক্তি যার ক্ষেত্রে তাদেরকে আরিহান্ত বলা হয়, যারা আসক্তি, ক্রোধ, অহংকার, লোভ এইগুলো জয় করতে পারে। কোন ধর্মে? জৈন ধর্মে। তাদেরকে আরিহান্ত বলা হয়ে থাকে।
তাহলে এর সঠিক অ্যান্সার যেটা হয়ে গেল, তাহলে হচ্ছে সেটা হচ্ছে কি, যে জৈন সম্প্রদায়ের মানে যে জৈন ধর্মের কোন সম্প্রদায়ের লোকেরা কোনো বস্ত্র পরিধান করতে পারেন না, সেটা হচ্ছে দিগম্বর। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে গেল কি, দিগম্বর। নেক্সট দেখো যে কোশ্চেনটি হচ্ছে বৌদ্ধ গুহায় মানে যে বৌদ্ধ গুহায় মহাবোধি মন্দির কে নির্মাণ করেছিলেন। দেখো এখানে প্রথম দুটোর অপশান রয়েছে গোপাল দেবপাল, তারপর রয়েছে ধর্মপাল এবং অশোক। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, যে বৌদ্ধগয়ায় যিনি মন্দির নির্মাণ করেছিলেন তার নাম হচ্ছে অশোক, মহামতি সম্রাট অশোক, মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা। 260 খ্রিস্টপূর্বাব্দে তিনি কিন্তু বুদ্ধগয়ায় এই মন্দির নির্মাণ করেছিলেন। যে গাছটার নিচে মানে যে গৌতম বুদ্ধ দীক্ষা নিয়েছিলেন সেই ডুমুর গাছের তলায়, ঠিক আছে, গাছটাও তোমরা মনে রাখবে যে ডুমুর গাছের তলায় 260 খ্রিস্টপূর্বাব্দে তিনি কিন্তু এই মন্দির নির্মাণ করেছিলেন, ঠিক আছে। কে? সম্রাট অশোক। ধর্মপাল কি করেছিলেন? তিনি কিন্তু বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন। দেবপাল দেবপাল হচ্ছে মগধে অনেক মন্দির মঠ নির্মাণ করেছিলেন, বৌদ্ধ ধর্মের তিনি অনুগামী ছিলেন, ঠিক আছে। আর গোপাল ছিলেন শৈব ধর্মের উপাসক। এরপর যে নেক্সট কোশ্চেনটা আমরা পড়ব সেটা হচ্ছে যে কোন মহিলা মানে যে প্রথম মানে যে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তো দেখো নার্গিস দত্ত, উমাদেবী, দেবিকা রানী, মমতা খাঁ। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, দেবিকা রানী। দেবিকা রানী হচ্ছে প্রথম ভারতীয় মহিলা যিনি কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন, এবং প্রতি বছর কিন্তু নিয়ম করে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। দাদা সাহেব ফালকে হচ্ছে ভারতের সিনেমা জগতের সবচেয়ে বড় পুরস্কার। যেমন আমাদের সিনেমা জগতের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে অস্কার প্রাইজ, তেমনি ভারতে দাদা সাহেব ফালকে, এবং রিসেন্টলি ক্রিটিক্সের বিচার করে যে সিনেমাটা দাদা সাহেব ফালকে পেয়েছে এই বছর 2023 সালে দাদা সাহেব ফালকে, সেটা হচ্ছে কিন্তু 12 ফেলথ, এবং যেটা হচ্ছে বেস্ট সিনেমা হিসাবে দাদা সাহেব ফালকে পেয়েছে শাহরুখ খানের যেটা হচ্ছে জওয়ান। তো প্রথম মহিলা যিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন তার নাম হচ্ছে দেবিকা রানী। সালটা হচ্ছে 1969 সালে প্রথম। এরপর দেখো যে উমা দেবী তিনি কিন্তু একজন বিখ্যাত রাইটার ছিলেন, এবং ছিলেন কি, দেখো নার্গিস দত্ত তিনি কিন্তু একজন বিখ্যাত অভিনেতা মানে অভিনেত্রী আর কি, বিখ্যাত অভিনেত্রী ছিলেন, ঠিক আছে। তো এর সঠিক অ্যান্সার হয়ে গেই দেবিকা রানী। এরপর দেখো যে কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল। তাহলে হচ্ছে অশোক, হর্ষবর্ধন, কনিষ্ক না সমুদ্রগুপ্ত। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অশোক। অশোক হচ্ছে মধ্যপ্রদেশের রায়সেন, জায়গাটার নাম হচ্ছে মধ্যপ্রদেশের রায়সেন। এই রায়সেনে কি তিনি কিন্তু সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন খ্রিস্টপূর্ব 3য় অব্দে। নির্মিত অশোকের স্ত্রী দেবী, অশোকের বইয়ের নাম হচ্ছে দেবী, তিনি কিন্তু এই সাঁচি স্তূপ দেখাশোনা করতেন, এবং এখানে কিন্তু গৌতম বুদ্ধের যে ধর্মমত বৌদ্ধ ধর্মের প্রচার করা হতো, ঠিক আছে। এবার হচ্ছে হর্ষবর্ধন থানেশ্বরের পুষ্যপতি বংশের রাজা, কনিষ্ক কুষাণ বংশের রাজা, সমুদ্রগুপ্ত যিনি কিন্তু গুপ্ত বংশের রাজা, ঠিক আছে। এখানে হচ্ছে দেখো এই যে ব্যাপারটা, যেখানে সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে যেটা নির্মিত করেছিলেন অশোক, এখানে যে গৌতম বুদ্ধের দেহাবশেষের ওপরে অর্ধগোলাকার একটা নির্মিত যে স্তূপ, মানে যে গৌতম বুদ্ধ দেহাবশেষের ওপরে অর্ধগোলাকার নির্মিত একটা স্তূপ, যেটা খ্রিস্টপূর্ব 3য় অব্দে নির্মাণ করা হয়েছিল। এরপরে যে নেক্সট কোশ্চেন হয়েছে যে সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারতের যে স্বাধীন ভারত সরকার গঠন করেছিলেন, ঠিক আছে। তো ব্রিটিশ আমলে বিভিন্ন লোক আর কি বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে গেছেন ভারতকে স্বাধীন করার জন্য, ঠিক তেমনি সুভাষচন্দ্র বসু এক অনন্য নাম। তো তিনি কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেছিলেন? সিঙ্গাপুর, টোকিও, জাপান, যে কলকাতা না রেঙ্গুন। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, সিঙ্গাপুর। তাহলে সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে স্বাধীন ভারত সরকার গঠন করেছিলেন কত সালে? 21 অক্টোবর 1943 সালে। 1943 সালের 21 অক্টোবর তিনি কিন্তু স্বাধীন ভারত সরকার গঠন করেছিলেন, এবং এর নাম ছিলেন যে আজাদ হিন্দ গভর্নমেন্ট, ঠিক আছে। আজাদ হিন্দ গভর্নমেন্ট, কী নাম ছিল? আজাদ হিন্দ গভর্নমেন্ট। তিনি কিন্তু ওই দিক থেকে অর্থাৎ পূর্ব ভারত থেকে পূর্ব ভারতের দিকে প্রথম ভারতবর্ষে ঢুকেছিলেন, এবং ব্রিটিশদের বিরুদ্ধে দিল্লি চলো অভিযানের ডাক দিয়েছিলেন, ঠিক আছে। তাহলে 20 অক্টোবর 1943 সালে সিঙ্গাপুরে স্বাধীন ভারত সরকার গঠন করেন কে? নেতাজি সুভাষচন্দ্র বসু। চৌহান বংশের শাসনকালের দুটি প্রধান শহরের নাম কি? দেখো দিল্লি ও মেবার ন কৌনজ, যে ইন্দ্রপ্রস্থ কৌনজ কোনোটিই নয়।
তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি দিল্লি ও মেবার। ঠিক আছে, দিল্লি আর মেবার এই দুটো শহর কিন্তু চৌহান বংশের শাসনকালে তৈরি হয়েছিল। এরপর দেখো নেক্সট কোশ্চেন দেখো, এরপর হচ্ছে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন কোথায় হয়েছিল। জাতীয় কংগ্রেস দেখো যে 1985 সালে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য সারা ভারতবর্ষের কংগ্রেসি লিডারগুলোকে এক ছাতার তলায় নিয়ে এসেছিলেন। এবং তার পরিপ্রেক্ষিতেই 1985 ভারতের জাতীয় কংগ্রেস স্থাপিত হয়েছিল এবং তারা প্রতি বছর বিভিন্ন জায়গায় আর কি অধিবেশন করেছেন, যাতে সব জায়গার মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে। ঠিক আছে, তো এখানে জাতীয় কংগ্রেসের লিডার বিভিন্ন মতামতের কারণে তারা কিন্তু আলাদা হয়ে গিয়েছিল। সুরাট, কলকাতা, এলাহাবাদ, মাদ্রাজ। দেখো এখানে যে 1985 জাতীয় কংগ্রেস গঠন হলেও বিভিন্ন কারণে 1907 সালে সুরাট অধিবেশনে, কোথায় সুরাট অধিবেশনে জাতীয় কংগ্রেসের লিডারদের মধ্যে, অর্থাৎ যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের মধ্যে বিভিন্ন মতবিরোধ দেখা দেয় এবং এখান থেকে দুটো শ্রেণীতে ভাগ হয়ে যায়। মানে একটা হচ্ছে চরমপন্থী আর একটা হচ্ছে নরমপন্থী। চরমপন্থীদের মধ্যে কারা ছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস, মতিলাল নেহরু প্রমুখ, বাল গঙ্গাধর তিলক, লাল বাল পাল অর্থাৎ বিনয় বাদল, মানে এই লাল বাল পাল এরা ছিলেন। ঠিক আছে, আর যারা নরমপন্থী তারা ছিলেন মহাত্মা গান্ধী তো অনেক পরে এসেছিলেন, তো মহাত্মা গান্ধীর অনুগামী পরবর্তীকালে যারা হয়েছিলেন আর কি, যারা হিংসায় বিশ্বাসী ছিলেন না, সেই সব লোকগুলোই কিন্তু জাতীয় কংগ্রেসের নরমপন্থীর সদস্য ছিলেন। যদিও মহাত্মা গান্ধী অনেক পরে জাতীয় কংগ্রেসে এসে যোগদান করেছেন, তো যারা এখানে হিংসায় বিশ্বাসী নয় তারাই কিন্তু নরমপন্থীর সদস্য ছিলেন, অরবিন্দ ঘোষ প্রমুখ ব্যক্তিরা। তো এর সঠিক অ্যান্সার হয়ে গিয়ে কি সুরাট অধিবেশন 1907 সালে জাতীয় কংগ্রেসের বিভাজন হয় নরমপন্থী চরমপন্থী। ঠিক আছে, নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে কোন ভারতীয় বোলার টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক করেছিল। ঠিক আছে, যেমন ধরো একটা কোশ্চেন ছিল যে হচ্ছে কী হচ্ছে, দেখো তাহলে যে কোন ভারতীয় বোলার টেস্ট ক্রিকেটে হচ্ছে হ্যাট্রিক করেছিলেন? কপিল দেব, অনিল কুম্বলে, রবি শাস্ত্রী না হরভজন সিং। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি হরভজন সিং। ঠিক আছে, এটা ঘটনাটা হচ্ছে এই খেলাটা কখন হয়েছিল? 2001 সালে অস্ট্রেলিয়ার সাথে। ঠিক আছে, এটাও তোমরা মনে রাখবে যে 2001 সালে অস্ট্রেলিয়ার সাথে হরভজন সিং টেস্ট ক্রিকেটে পরপর 3টে উইকেট নিয়ে হ্যাট্রিক করেছিলেন। ঠিক আছে, তো এর সঠিক অ্যান্সার হয়ে গেল হরভজন সিং। এরপরে হচ্ছে এইটাই প্রথম হ্যাট্রিক করেছিলেন কুলদীপ যাদব আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে, কুলদীপ যাদব। তারপর পরবর্তীকালে বিভিন্ন লোক করেছে আর কি। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে গিয়ে হরভজন সিং। নেক্সট দেখো এখানে হচ্ছে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে কম। ঠিক আছে, পুদুচেরি, দমনদিউ, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি লাক্ষাদ্বীপ। দেখো এখানে আছে যে আমাদের যে ভারতবর্ষের পশ্চিম দিকে, অর্থাৎ পশ্চিম দিকে আরব সাগরের তীরে, এটা যদি আমাদের লাস্ট পার্সেন্ট হয়, এই রকম জায়গাতে কী হয়েছে যে আমাদের যে দ্বীপপুঞ্জ রয়েছে সেটার নাম হচ্ছে লাক্ষাদ্বীপ, অর্থাৎ আরব সাগরের মধ্যে ভারতবর্ষের পশ্চিম দিকে অর্থাৎ দক্ষিণ পশ্চিমের মধ্যে একটা দ্বীপ রয়েছে, সেটার নাম হচ্ছে লাক্ষাদ্বীপ, যার রাজধানী হচ্ছে কাভারাত্রি। তো এখানে কিন্তু জনসংখ্যা অনেক কম এবং ভারতের মূল ভূখণ্ডে কোথায় জনসংখ্যা কম রয়েছে? সিকিম। ঠিক আছে, তো এটা তোমরা মনে রাখবে লাক্ষাদ্বীপ। এবং লাক্ষাদ্বীপ কেন ইম্পর্ট্যান্ট দেখো, আজকের দিনে লাক্ষাদ্বীপ কিন্তু অনেক পপুলারিটি, যেটা নরেন্দ্র মোদী প্যাট্রোনাইজ করেছিলেন এবং যার পরিপ্রেক্ষিতে মালদ্বীপের ট্যুরিজমে একটা বিশাল বড় ব্যাঘাত তৈরি করেছে। তো তার জন্য লাক্ষাদ্বীপ কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ। এবং এটা আরেকটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে প্রবাল দ্বীপ। ঠিক আছে, এই লাক্ষাদ্বীপে মোট 36টা দ্বীপ থাকলেও আমরা 10টা দ্বীপে কিন্তু প্রাণের সন্ধান অর্থাৎ মানুষ বসবাস করে তার প্রমাণ পেয়েছি। তো লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাত্রি। ঠিক আছে, নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে প্রথম কোন মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। সাহিত্য একাডেমি অ্যাকচুয়ালি যে পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্যের ক্ষেত্রে এক অনন্য অবদানের জন্য। তো কোন মহিলা প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল? বিভিন্ন সাহিত্যে অনন্য অবদানের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয় মহাশ্বেতা দেবী, মহাদেবী বার্মা, না অমৃতা প্রীতম, না ইন্দিরা গোস্বামী।
তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অমৃতা প্রীতম। ঠিক আছে, অমৃতা প্রীতম তিনি একজন বিখ্যাত ঔপন্যাসিক ছিলেন। এখানে ইন্দিরা গোস্বামী তিনিও রাইটার। এই অমৃতা প্রীতম তিনি কিন্তু বুকার প্রাইজ প্রাপ্ত রাইটার। ঠিক আছে, তো এর সঠিক অ্যান্সার হয়ে কি অমৃতা প্রীতম। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে, হরিপ্রসাদ চৌরসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? এগুলো তোমরা পরীক্ষার আগে অবশ্যই মনে রাখবে যে কোন দেশের কোন মানে যে মুদ্রা জরুরি, এবং এখানে যে কোন ব্যক্তি কোন মানে প্রফেশনের সাথে যুক্ত বা কোন ফিল্ডে তাদের বিশাল অবদান রয়েছে। দেখো হরিপ্রসাদ চৌরসিয়া তাবলা বাজাতো। হরিপ্রসাদ চৌরসিয়া তাবলা বাজাতো, না সারদ বাজাতো, না বাঁশি বাজাতো, না সানাই বাজাতো। দেখো এখানে যিনি তাবলা বাজায় বিখ্যাত হয়েছিলেন তার নাম ছিলেন জাকির হোসেন, আমজাদ। তারপরে আছে এখানে সারদ যিনি বাজাতেন তার নাম হচ্ছে আলী আকবর খান। বাঁশি যিনি বাজাতেন বিখ্যাত বাঁশি বাদক হরিপ্রসাদ চৌরসিয়া। তারপরে হচ্ছে সানাই যেতে বাজাতেন বিসমিল্লা খান। ঠিক আছে, তো এর সঠিক অ্যান্সার হয়ে গিয়ে হরিপ্রসাদ চৌরসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? তিনি কিন্তু বাঁশির সাথে যুক্ত ছিলেন। এগুলো কিন্তু তোমরা অবশ্যই একটা করে মনে রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে যে পঞ্চতন্ত্র কোন বিষয় নিয়ে আলোচনা করেছিল? দেখো এখানে হচ্ছে বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র এক অনন্য অবদান, এবং তিনি কিন্তু মানে অনেক কিছু পরিবর্তন ঘটিয়েছিলেন আমাদের সমাজ ব্যবস্থায়। তো পঞ্চতন্ত্র কী নিয়ে লেখা হয়েছিল? পণ্ডিত বিষ্ণু শর্মা কী নিয়ে লিখেছিলেন? অর্থনীতি, গণিত, না শারীরবিদ্যা, না নৈতিকতা এবং আচরণ। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে মোরালিটি নিয়ে লিখেছিলেন, যে মানুষের মধ্যে কীভাবে নীতিকথার অর্থাৎ নৈতিকতার পরিবর্তন ঘটাতে মানে পারা যায়, দ্যাট মিন্স ঘটানো সম্ভব। তিনি কিন্তু এই বিষয়ে একটা গ্রন্থ লিখেছিলেন, এবং যেটাই হচ্ছে পঞ্চতন্ত্র। ঠিক আছে, নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাকটিকিটে প্রকাশ হয়? দেখো এখানে হচ্ছে কি ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু, মীরাবাই, না রানী লক্ষ্মীবাই। ঠিক আছে, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি মীরাবাই। ঠিক আছে, তো এর সঠিক অ্যান্সার হয়ে গেল কি মীরাবাই। ঠিক আছে, দেখো এবার হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটা? ভ্যাটিকান সিটি, ন লাইখটেনস্টাইন, ন মোনাকো, ন জিব্রাল্টার। তো এর সঠিক অ্যান্সার হয়ে গেল রোমের, যেটা হচ্ছে পোপ পরিচালিত একটা শহর যার নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। এটাই হচ্ছে যে সারা বিশ্বের সবচেয়ে ছোট দেশ। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে অমরনাথ কোথায় অবস্থিত? অমরনাথ আছে আমাদের যে একটা বিখ্যাত ট্যুরিজম স্পট। এবং এখানে মানে প্রতি বছর হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ কিন্তু তারা মানে ভ্রমণ করতে আসেন, এবং এটা কিন্তু অমরনাথ একটা মানে পরিচিত তীর্থস্থান। এবং এই তীর্থস্থান কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, না উত্তরপ্রদেশ, কোনোটি এই নয়। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি জম্মু কাশ্মীর। ঠিক আছে, তো অমরনাথ কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত। বছরের একটা নির্দিষ্ট সময়েই কিন্তু অমরনাথ ভ্রমণের সুযোগ দেওয়া হয়, এবং তার জন্য মানে আগেভাগে রেজিস্ট্রেশন এবং মেডিকেল সার্টিফিকেট যারা অমরনাথ যাত্রা করবে তাদেরকে প্রোভাইড করা মানে করতে হয়, সরকারের কাছে প্রডিউস করতে হয়, মানে মেডিকেল ফিট সার্টিফিকেট। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে জিম্বাবুয়ের প্রাক্তন নাম কী ছিল? ঠিক আছে, রোডেসিয়া, মালে, নামিবিয়া, জিঞ্জিবার। তো দেখো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি রোডেসিয়া। রোডেসিয়া হচ্ছে কি জিম্বাবুয়ের প্রাক্তন নাম। ঠিক আছে, যেমন আমাদের এখানে আগে নাম ছিল কালিকট। এটা তোমরা মনে রাখবে যে কালিকটের বর্তমান নাম হচ্ছে কোজিকোড়। এটা কিন্তু পরীক্ষায় বারবার পড়ে কোজিকোড়। ঠিক আছে, এই নামগুলো তোমরা মনে রাখবে। যেমন এখন মুঘলসরাই রেলওয়ে স্টেশনের নাম হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন। যেমন আগে নাম ছিল এলাহাবাদ, এখন তার নাম হয়েছে প্রয়াগরাজ। এগুলো কিন্তু তোমরা অবশ্যই নামগুলো মনে রাখবে, যেভাবে হচ্ছে মানে পরিবর্তন। ঠিক আছে, নেক্সট লাস্ট দেখো তাহলে হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন হচ্ছে জিম্বাবুয়ের প্রাক্তন নাম হচ্ছে রোডেসিয়া। তো আশা করি তোমাদের বন্ধু ভিডিওটি ভালো লেগেছে, এবং আসন্ন পরীক্ষার জন্য সত্যি এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ।